নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা ক্যাপসিকাম চাষ নিয়ে আলোচনা করব এবং ক্যাপসিকামের পাশাপাশি কিছু তিনি সবজি চাষও করেছেন, সেই বিষয়ে অভিজ্ঞতার কথাও শুনবো, কিভাবে চাষ করেছেন এবং কতটা আয় হয় সেই বিষয়েও আমরা আজকে জানবো। আপনার নাম? গুরুপ্রসাদ দাস। গুরুপ্রসাদ বাবুর কাছে জানবো যে মূলত আপনি কি কি চাষবাস করে থাকেন? সব রকমই চাষ করি। শীতের সময় নানান সবজি, নানান ফসল চাষ করি। এবছর আমি চাষ করেছি ক্যাপসিকাম। অন্যান্য বছর করিনি, এবছর করেছি। কিন্তু ক্যাপসিকাম চাষ করে কিন্তু এবার আমি খুব ভালো সাড়া পেয়েছি এবং আমার যা ফলন হয়েছে, সত্যি আমি এতটা আশা করিনি। কিন্তু ক্যাপসিকাম চাষ এবার আমার নতুন সংযোজন আমার চাষবাসের মধ্যে। কতটা জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন? প্রথমে যখন করেছিলাম এবার তখন একটু পরীক্ষামূলকভাবেই করেছিলাম। কোনোদিন আগে তো করিনি, সেরকম অভিজ্ঞতা ছিল না। কাঠা 5 জায়গার মধ্যে ক্যাপসিকাম চাষ করেছি আর কি। তো এই যে 5 কাঠা জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন, একটু বলবেন যে জমিটা কিভাবে তৈরি করেছেন, কি কি সার দিয়েছেন? জমি অন্যান্য ফসল তৈরি করার সময় যেমন তৈরি হয় সেইভাবেই জমি তৈরি করেছি। আর আমি তো মূলত জৈব সার দিয়ে চাষ করি। আমার বাড়িতে গরু, মুরগি, হাঁস সবই আছে, ছাগল আছে। তাদের বজ্র, মলমূত্র ইত্যাদি দিয়েই আমি সার তৈরি করি। সেইভাবেই সার দিয়ে জমি তৈরি করেছি এবং তারপরে প্রথমবার তো বাজার থেকে চারা কিনে এনে সেই চারা আমি রোপণ করেছিলাম এবং চারা রোপণ করার প্রায় 40-42 দিনের মধ্যে থেকেই গাছ যে একটু বড় হয়েছে, গাছে ফুল এসছে এবং বেশ ভালো ফলন হয়েছে। আমরা কথা বলতে বলতে একেবারে গুরুপ্রসাদ বাবুর বাগানে চলে এলাম। দেখতেই পাচ্ছি শুধুমাত্র যে ক্যাপসিকাম না, ক্যাপসিকামের পাশাপাশি তিনি কলা চাষ করেছেন, লেবু চাষ করেছেন, ফল চাষ, এছাড়াও দেখছি বিভিন্ন ধরনের সবজি চাষও রয়েছে। গ্রীষ্মকালীন যে বাঁধাকপি বা ফুলকপি সেটাও কিন্তু আপনি চাষ করেছেন। তো আপনার কাছে জানবো যে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের ক্যাপসিকাম চাষ করেছেন। হলুদ রঙের রয়েছে, লাল রয়েছে, সবুজ রয়েছে। তো কী রকম লাভ হয় আপনার এই ক্যাপসিকাম চাষ করে? আমি প্রথমেই বললাম এবার প্রথম করেছি পরীক্ষামূলকভাবে। তা এবার আমার যা ফলন হয়েছে বেশ ভালো, আমি বেশ সাড়া পেয়েছি। এবং ক্যাপসিকাম এখন দেখবেন বাজারে মানুষ প্রচুর কেনে, সব বাজারেই পাওয়া যায়, প্রচুর কেনে, নানান সবজি হিসাবে এটা এখন ব্যবহৃত হচ্ছে। তার ফলে এখন পর্যন্ত আমার কিন্তু লাভের অঙ্কটা বেশ ভালোই। আপনি যেমন দেখছেন বিভিন্ন রঙের ক্যাপসিকাম রয়েছে, তেমনি সবুজ ক্যাপসিকামটার থেকে আবার রঙিন ক্যাপসিকামটার দাম বাজারে বেশি। সেই কারণে আমি কিন্তু বেশ ভালোই লাভ করেছি। আমার ইচ্ছা আছে সামনের বছরও বৃহৎ আকারে ক্যাপসিকাম চাষ করবার, যার ফলে আমি আশা করছি এবছর যেটুকু আমি আর্থিক দিক থেকে উপকৃত তো হয়েছি, সামনের বছর আমার আরও বেশি উপকৃত হব, সেটা কিন্তু আমি ভেবেই রেখেছি। এই যে ক্যাপসিকাম চাষ করেছেন, বাজারজাতকরণ তো কোনো সমস্যা নেই, যেহেতু বাজারে একটা চাহিদা রয়েছে, স্থানীয় যে মার্কেট রয়েছে সেখানে বিক্রি করেন না? যারা কেনে ক্যাপসিকাম বা অন্যান্য সবজি তারা বাড়ি থেকে নিয়ে যায়? আমার তো বাড়িতে অন্যান্য সবজিও চাষ হয়, সে অন্য সবজির পাইকার আমার বাড়িতে আসেন। এবছর যখন তারা দেখলেন যে ক্যাপসিকাম চাষ হয়েছে, তখন কিন্তু তারাই নিজেরাই উদ্যোগ নিয়ে অন্যান্য সবজির পাশাপাশি ক্যাপসিকামও কিন্তু আমার কাছে নিয়ে গেছে। এবং বাজারের যে দাম, সেই রকম বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে যে দাম আমি পেতাম মোটামুটি সেই দামই তারা দিয়েছে, যার ফলে আমার কোনো অসুবিধা হয়নি। আর ক্যাপসিকামের ক্ষেত্রে আপনার সুবিধাটা হচ্ছে তেমন খুব বেশি যে সার, খুব যে পরিচর্যা যত্ন করতে হয় তা নয়, এবং পোকামাকড়ের কোনো সমস্যা নেই। বাজারে যদি প্রচুর পোকা মারার ওষুধ পাওয়া যায়, সেরকম পোকা মারার ওষুধ 1-2বার স্প্রে করেই কিন্তু দেখুন আমার একটা গাছে কোনো পোকা নেই, দিয়েই কিন্তু সুন্দর আমার ফলন হয়েছে। অতএব ক্যাপসিকাম চাষটা আজকালকার দিনে কিন্তু বিকল্প চাষ হিসাবে ভাবা যেতেই পারে। আরেকটা বিষয় জানবো যে ভালো ফলন পেতে গেলে অবশ্যই একটা সময়ের ব্যাপার থাকে। তো বছরে কোন কোন সময় ক্যাপসিকাম চাষ করেন? আমি তো এবছর এই শীতের আগে আগেই লাগিয়েছিলাম, মানে একটু আগ্রহ থেকেই লাগিয়েছিলাম। কিন্তু দেখলাম শীতটা গেল, শীতের গাছটা খুব একটা বাড়েনি, কিন্তু এখন গাছের বাড় যথেষ্ট হয়েছে এবং প্রচুর ফলন হয়েছে। মানে এবছরই শুরু করলেন? এবছরই শুরু করলাম, এবছরই শুরু। এমনিতে আপনি তো জানেন কলা চাষ করি, লেবু চাষ করি, অন্যান্য ফসলের চাষ করি। এবার আমার বাজারে প্রচুর ক্যাপসিকাম দেখে আমার নিজের আগ্রহবশতে আমি ক্যাপসিকাম চাষ করলাম। এবং পুরোটাই জৈব সার দিয়ে? পুরোটাই আমার জৈব সার। আমার নিজের বাড়ির গরু আছে, তারপরেতে হাঁস মুরগি আছে আপনি জানেন, এবং তারপরে নানান পাতা পচা, খোল পচা ইত্যাদি দিয়েই কিন্তু আমি চাষ করেছি। যেহেতু 5 কাঠা জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন, জৈব সার পদ্ধতিতে চাষবাস করছেন, সেচেরও কোনো সমস্যা নেই? বাড়িতে যেহেতু জলেরও ব্যবস্থা আছে? না, সেচের আমার কোনো সমস্যা নেই, বাড়িতে জলের ব্যবস্থা আছে, সেই জলেই সুন্দর চাষবাস হয়ে যায়, সেচের আমার কোনো অসুবিধা হয়নি। আরেকটি বিষয় জানবো যে শুরু থেকে শেষ অবধি মানে ভালো ফলন পেতে গেলে একটা পরিচর্যার দরকার হয়ে থাকে। যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু পরিচর্যাই হচ্ছে মূল কাঠি। তো কী ধরনের পরিচর্যা করেন শুরু থেকে শেষ অবধি? পরিচর্যা মানে গাছ লাগানোর পর আমি দিন 15 পর থেকেই গাছের গোড়াটা ভালো করে একটু খুঁড়ে দিতে হয়। গাছের গোড়া খুঁড়ে প্রয়োজন মতো
সার ইত্যাদি দিতে হয়, সার জল ইত্যাদি দিতে হয়, এটুকুই। তাছাড়া আর কিছু না। যদি পোকার উৎপাত হয়, এবছর কিন্তু আমার কোনো পোকার উৎপাত হয়নি। পোকার উৎপাত হয় তাহলে তো পোকা মারার জন্য বিভিন্ন কীটনাশক বাজারে পাওয়াই যায়, সেরকম কীটনাশক কিছুটা স্প্রে করতে হয়। তাছাড়া যে বিশাল কিছু পরিচর্যার ব্যাপার আছে ক্যাপসিকামে, তা কিন্তু নয়। আমার একটা ভুল ধারণা ছিল যে বিশাল যত্ন করে এই গাছ লাগাতে হয়, তা কিন্তু নয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মাঝে মাঝে একটু মাটিটা খুঁড়ে আলগা করে দেওয়া, সামান্য পরিমাণ সার, জলটা তো দিতেই হয়, সামান্য পরিমাণ সার দেওয়া, আর পোকামাকড় উৎপাত হলে একটু কীটনাশক দেওয়া, এটুকুই পরিচর্যা, তার বেশি কিছু নয়। আর মাঝে মাঝে আগাছা হয়, ধরুন সে তো সব ফসলেই হয়, ওই আগাছা যেটুকু হয় হাতে করেই তুলে দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। আর এই রোগ পোকার কথা তো বললাম, কীটনাশক ছাড়াও আমার ঘরেও নানান ধরনের নিম তেল ইত্যাদি আছে, সেগুলো দিয়েও কিন্তু আমি কীটনাশক দমন করে ফেলতে পারি। তবে এবার আমার কোনো কীটনাশক প্রয়োগ করতে হয়নি এবং আমার কিন্তু পর্যাপ্ত ফলন হয়েছে। সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের ক্যাপসিকাম এবং পর্যাপ্ত পরিমাণে ক্যাপসিকাম আপনারা ধরেছে, বিক্রিও করেছেন এবং বাজারজাতকরণেও কোনো সমস্যা নেই। আমরা জানি ক্যাপসিকামের চাহিদাও প্রচুর। পাশাপাশি আপনি আরেকটু জানবো যে এই ক্যাপসিকামের পাশাপাশি আরও কিছু কলা চাষ করেছেন, এটাও তো অনেক দিনের একটা অভিজ্ঞতা। কলা চাষ তো আমি প্রথম থেকেই করি, দীর্ঘদিনের অভিজ্ঞতা কলা চাষ। কলা চাষ করেও আমি আগে আপনাদের বলেছি অন্য অন্য সময়েও যে কলার কোনো অংশটাই ফেলা যায় না। মোচা থেকে শুরু করে কলা তো নানান ধরনের কলা হয়, কাঁঠালি কলা, চাপা কলা, তারপরে কাঁচা কলাও প্রচুর বিক্রি করেছি। এবছর তো কাঁচা কলার প্রচুর চাহিদা ছিল, কাঁচা কলা বিক্রি করেছি। তারপর সেই কলা গাছের থোড়ও আমার এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় এবং সেটাও বাজারজাত করে। কলা চাষ একটা খুব লাভজনক ফসল, হ্যাঁ, যেটা চাষ করে কিন্তু চাষি ভাইরা উপকৃত হতেই পারে। আর যেহেতু আমরা যদি বলি কলা বা থোর কোনো কিছু ফেলার নেই এবং যে খুব একটা পরিচর্যার দরকার হয় তাও না, কিচ্ছু পরিচর্যার দরকার হয় না। শুধু বছরে যদি মনে করেন নতুন করে কলা গাছ লাগাবেন, তাহলে জমি তৈরি করে কলার গাছটা, কলার করতে বেরোই, কলার গাছ শুধু বসিয়ে দেওয়া, হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর শুধু সামান্য একটু রোদ যুক্ত জায়গা হলে ভালো হয়, স্যাঁতস্যাঁতে ভেজে জায়গার থেকে। স্যাঁতস্যাঁতে জায়গা তো হয়, কিন্তু রোদ যুক্ত জায়গা হলে ভালো হয়। আর একটু জল দেওয়া, সার দেওয়া মাঝে সাঝে, হ্যাঁ, পোকামাকড়ের কোনো উপদ্রব নেই, কিছুই নেই, খুব সুন্দরভাবে কলার চাষ কিন্তু করা যায়। এবং সব থেকে ব্যাপার যে এর যে সেচ বা সার যেটা বললেন যে খুব একটা যে দরকার হয় তাও না, মাঝে মাঝে একটু পরিচর্যা করলেই ফলন প্রচুর পাওয়া যায়, যেটা আমি দেখতেই পাচ্ছি। আর একটি বিষয় জানবো যে বিভিন্ন জাতের তো কলা চাষ করেছেন, বিভিন্ন ধরনের কলা চাষ রয়েছে, তো এই যে চারাগুলো প্রথমে শুরু করেছিলেন এগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? এই চারা প্রথমে তো কিছুটা চারা তো আমাকে কিনতে হয়েছিল, সেই কিনে তো প্রথমে চাষটা করেছিলাম, তারপরেতে কলার কোড় বেড়েছে, সেই চারা সংরক্ষণ করেছি, সেই দিয়েই মোটামুটি চলছে। আর গত 2-3 বছর ধরে আমি কাঁঠালি কলার চাষ করছি। মাঝে তো আমাদের এখানে যেগুলো পাওয়া যায়, সিঙ্গাপুরি কলা, চাপা কলা, কাঁচা কলা, এগুলোই করতাম। আর কাঁঠালি কলার কিন্তু বাজারে একটা ব্যাপক চাহিদা আছে, দাম অন্যান্য কলার থেকে বেশি, যার ফলে কাঁঠালি কলা চাষ করে কিন্তু আমার এই কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে আমার কিন্তু বেশ উপকার হয়েছে, বেশ আমি কিন্তু লাভের মুখ দেখতে পেয়েছি। হ্যাঁ, অন্যান্য কলা বা কাঁঠালি কলা বলছেন, পরিচর্যা একই রকম? একই রকম। তেমন কিছু সেই অর্থে পরিচর্যা কলা গাছে নেই। মাঝে মাঝে একটু দেখতে হয় কেঁচো টেচোর উৎপাত যাতে না হয়, তাছাড়া সে অর্থে কোনো রকম পরিচর্যা করতেই হয় না। আর আমি তো বললাম সবটাই জৈব সার দিয়ে চাষ করি, হ্যাঁ, সারও আমার বাড়িতে মোটামুটি আমি তৈরি করেই ফেলি। আমার সঙ্গে কাজে দেখাশোনার জন্য 2-3টে ছেলে আছে, তারা বিষয়গুলি দেখে, আমার কোনো সে অর্থে সমস্যা পোহাতে হয় না। একটা দেখুন, আমি ওই যে কলা গাছের মোচাটা কেটে নেওয়ার পর ওখানে একটা প্যাকেট বাঁধা আছে, জল সমেত দেখতে পাচ্ছি। তাহলে ওই জলটা শোষণ করছে কলাটা, তা কলাটা বেশ পুষ্ট হয়, মোটা হয়, হ্যাঁ, যার ফলে এই ধরনের কলার চাহিদা বাজারে আরও বেশি। এটা নিজস্ব অভিজ্ঞতা? এটা নিজস্ব অভিজ্ঞতা। ভালো। আমার পরিচিত একজন চাষবাস যিনি দীর্ঘদিন ধরে করেন, তার কাছ থেকে এটা আমি শুনেছিলাম। প্রথমে ভেবেছিলাম ঠিক আছে একবার পরীক্ষামূলকভাবে দেখি, এটা করে কিন্তু আমি বেশ লাভবান হয়েছি, উপকৃত হয়েছি। কলার সাইজ, কলার আকৃতিটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর এই যে ক্যাপসিকাম চাষ করেছেন এবং অন্যান্য সবজি চাষও করেছেন, তো এটা আগামী দিনে আরও এটা বড় করে করার একটা পরিকল্পনা আছে? হ্যাঁ, ক্যাপসিকাম চাষ তো সামনে বারও আমি অন্তত 2-3 বিঘা জমিতে করবো, ঠিক করে রেখেছি। ক্যাপসিকাম চাষ করে আমি এই 5 কাঠাতে চাষ করে যে পরিমাণ উপকৃত হয়েছি আর্থিকভাবে, তাতে আমি ঠিক করেছি সামনের বারে আমি এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা ইত্যাদি করে আরও 3 থেকে 4 বিঘা জমিতে চাষ করব। মানে উন্নত জাতের ক্যাপসিকামের চারা বা বীজ নিয়ে এসে আমি কিন্তু চাষ করব ক্যাপসিকামের। এবং সত্যি কথা বলতে কি, আমার দেখা দেখি এবার আমার পাশের গ্রামেরও 2-3 জন কিন্তু ক্যাপসিকাম চাষ শুরু করেছে, তাদেরও কিন্তু ভালো ফলন হয়েছে। এই গ্রামে একটা বিকল্প চাষ হিসাবে কিন্তু ক্যাপসিকাম আগামী দিনে উঠে আসতে চলেছে। এই বিকল্প চাষ হিসেবে ক্যাপসিকাম চাষ করেছেন এবং প্রচুর টাকা রোজগারও করছেন। হঠাৎ এটা, আপনি তো অনেক কিছু বিকল্প চাষ করছেন, ক্যাপসিকাম চাষ করার একটা অভিজ্ঞতা বা আপনার মাথায় এলো কেন? এটা হঠাৎই মাথায় চলে এলো বলতে পারেন। বাজারে কি ক্যাপসিকাম দেখতে পেয়ে, বাজারে দেখি প্রচুর ক্যাপসিকাম বিক্রি হয় এবং মানুষ প্রচুর কেনে, সেই জন্য মনে হলো যে এটা চাষ করা যায় কি না।
এবং তারপরে আজকাল জানেন সবই নেটে পাওয়া যায়, আমি একটু নেট সার্চ করলাম, সেখানে দেখলাম ক্যাপসিকাম চাষের পদ্ধতি, নার্সারিতে দেখলাম ক্যাপসিকামের চারাও অ্যাভেলেবেল, সেখান থেকে কিছু চারা টারা সংগ্রহ করে এনে আমি পরীক্ষামূলকভাবে করলাম। এবং আমি কিন্তু প্রথম বছরই আমি খুব খুশি যেভাবে ফলন হয়েছে এবং যেটুকু আমি আর্থিক দিক থেকে যা লাভবান হয়েছে, আমি কিন্তু খুশি। আমি কিন্তু সামনের বছর বেশ বড় আকারেই করবো সেই জন্য। এতক্ষণ আমরা একজন সফল চাষি বন্ধুর সাথে কথা বললাম, যিনি বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি ক্যাপসিকাম চাষ করেও সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। নমস্কার কৃষক বন্ধু, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই কিষাণ বাণীতে আলোচনার বিষয় চাষবাসের কথা, আর এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন প্রগতিশীল চাষি বন্ধু তুফান বর্মন। তিনি বেশ কিছু বছর ধরে চাষ করছেন এবং অনেক ধরনের চাষ করেন, সারা বছর ধরে চাষ করেন, চাষের সঙ্গে যুক্ত থাকেন। তার কাছ থেকে জানবো যে কি কি চাষ তিনি করেন। নমস্কার। সারা বছর ধরে ধান থেকে শুরু করে ধান, আলু, সর্ষে, তিল, কুমড়ো, মুসুর ডাল, ভুট্টা, এগুলো কম বেশি চাষ করি। তিল তো এখন শুরু হওয়ার সময়, তাহলে হ্যাঁ, এখন কি তিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, তিলের জন্য এখন এবার আলু উঠে গেছে, যেগুলো সর্ষে উঠে গেছে সেসব হুম, জমিগুলোতে এবার তিল চাষ করবে। হুম। এবার সেই জন্য জমি মাটি চাষ রেডি পরিস্থিতি চলছে। কেমন করে তিলের জন্য জমিটা তৈরি করছেন? তিলের জন্য প্রথমে একটা চাষ দিয়ে দিই, একটা চাষ দিয়ে যদি জমিতে পর্যাপ্ত রস থাকে তাহলে সার বীজ ছিটিয়ে দিয়ে মই দিয়ে দিই, ওতে হয়ে যায়। আর যদি জমিতে রস না থাকে সেক্ষেত্রে একবার প্রথমে জমিটাকে জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়, তারপর হুম। বীজ বপন করা হয়। বীজটা কোথা থেকে সংগ্রহ করেন? বীজটা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করি। আচ্ছা, বীজ শোধন করেন কি? বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়, দু এক সময় তিলের হয়তো ক্ষেত্রে? হয় না, তার ক্ষেত্রে তিলের হ্যাঁ, ক্ষেত্রেও যেগুলো সার্টিফাইড বীজ থাকে অনেক ক্ষেত্রে সেগুলো করা হয় না, আর বাড়ির বীজ থাকলে সেগুলো শোধন করে নেওয়া হয়। আচ্ছা। আর কিছুদিন আগেই বললেন সর্ষে তুলেছেন, কিরকম ফলন পেয়েছেন? সর্ষে ফলন যেগুলো মানে কম বেশি যেগুলো আগে লাগানো হয়েছিল সেইগুলো একটু ভালো হয়েছে, আর যেগুলো একটু শেষের দিকে মানে নভেম্বরের শেষের দিকে যেগুলো লাগানো হয়েছিল সেই দিকটা ফলনটা একটু কমেছে। তবে কম বেশি 2 কুইন্টালের কাছাকাছি বিঘা প্রতি ফলন আছে। আহ কি জাতের সর্ষে চাষ করেছিলেন, কালো না সাদা? কালো। কালো সর্ষের তেলের কথা আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি যে এই তেল সাদা সর্ষের তুলনায় রান্নার ক্ষেত্রে এবং শরীরে গ্রহণ করার ক্ষেত্রে অনেক ভালো। এখন জানতে চাইবো আপনার কাছ থেকে যে সর্ষে চাষ যখন থেকে শুরু করলেন, ফলন ভালো পেয়েছেন, তাহলে হুম, কেমন করে করলেন এই চাষটা শুরুর সময় থেকে যদি আমাদের একটু জানান। আমি সর্ষে চাষ করেছিলাম ধান তোলার পরে। হুম, প্রথমে জমিটাকে একটা চাষ দিয়েছিলাম। একটা চাষ দেওয়ার পরে বিঘা প্রতি 1 গাড়ি হিসেবে গোবর সার হ্যাঁ, এবং বিঘা প্রতি 1 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট এবং কেজি 15 পটাশ এবং কেজি 15 আপনার ইউরিয়া দিয়ে হুম, বীজ বপন করেছিলাম। তারপরে 21 থেকে 30 দিনের মাথায় একটা সেচ দিয়েছিলাম। তারপর আবার 35 থেকে 55 দিনের মাথায় একটা সেচ দিয়েছিলাম। তারপর হুম। শেষের দিকে প্রয়োজন অনুযায়ী একটা সেচ দিয়েছিলাম। আচ্ছা, 3টে সেচ দিতে হয়েছে। 3টে এবছর সেচ যেহেতু দিয়েছিলাম। বৃষ্টি নেই, সেজন্য সেচের পরিমাণ এবছর 3টে স্বাভাবিকভাবেই। সেচ দিতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাতে এই পরিমাণ ফলন পেয়েছেন। কোনো রোগ পোকার উপদ্রব ছিল কি? রোগ পোকা বলতে প্রথম আগে যেটা লাগিয়েছিলাম সেটাতে কিছু দিতে হয়নি। প্রথম একবার শুধু বোরন আর সালফার স্প্রে করেছিলাম। আর শেষের দিকে আবার জাপ পোকার আক্রমণ হয়েছিল, সেই জন্য একটু স্প্রে করতে হয়েছিল। আচ্ছা, কি ওষুধ স্প্রে করেছিলেন? এই রাসায়নিক? থার্মেথক্সাম। হ্যাঁ, হ্যাঁ, রাসায়নিক অবশ্যই। রাসায়নিক। আলুর এবছর ফলন ভালো হয়েছে। আপনার আলু কি উঠে গেছে? তুলেছেন? হ্যাঁ, আলু উঠে গেছে। হ্যাঁ, কিরকম ফলন পেয়েছেন? ওই কাঠা প্রতি 5 বস্তা মতো হয়েছে, মানে বিঘা 80 থেকে 100 বস্তা মতো। বিঘায়? কি জাতের আলু চাষ করেছিলেন? প্রথম দিকে অল্প পরিমাণ কুফরি পোকরাজটা করেছিলাম, তারপর এখন যেটা জ্যোতি ছিল। জ্যোতি আলু চাষ করেছেন। হুম। আর বীজ কোথা থেকে সংগ্রহ করলেন? বীজটা আমি নিয়ে এসেছিলাম গুসকরা থেকে, পাঞ্জাবের বীজ ছিল। আচ্ছা, বীজ নিশ্চয়ই শোধন করে নিয়েছিলেন। কেমন করে শোধন হ্যাঁ, করেছিলেন? বীজটা প্রথমে আলুটাকে কেটে নিয়ে আমি শোধন করেছিলাম কার্বনডাইজিম ম্যাঙ্কোজেব দিয়েই। হুম, কার্বনডাইজিম ম্যাঙ্কোজেব একটা বড় জায়গার মধ্যে জলে গুলে নিয়ে আলুগুলোকে 10 মিনিট ধরে চুবিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে ছাওয়াতে শুকিয়ে নিয়েছিলাম। হুম। এখন তারপর এই সেটা মাটি লাগিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন আলু চাষের জমিটা কিরকম করে তৈরি করলেন? কত পরিমাণ সার দিয়েছিলেন সেই সম্পর্কে যদি একটু সংক্ষেপে জানান। আলু চাষের ক্ষেত্রে প্রথমে 2টো চাষ দিয়েছিলাম। 2টো চাষ দেওয়ার পরে
বিঘা প্রতি 2 গাড়ি হিসেবে গোবর সার এবং 2 বস্তা 10-26-26 হুম। দিয়ে মাটিটাকে ভালো করে রেডি করে তারপর আলু লাগিয়েছিলাম। আলু চাষে খরচ পরিমাণ দিনের দিন বাড়ছে, এটা চাষি বন্ধুদের কাছ থেকে বারংবার শোনা যায়। তো কিরকম খরচ হয়েছিল আপনার? এবছরে তো একটু অনেকটাই বেশি হয়েছে, কারণ সারের এবং বীজের দাম বেশি থাকার জন্য প্রায় মোটামুটি আপনার 25 থেকে 26 হাজার বিঘা প্রতি খরচ হয়ে গেছে। তাহলে আলুর দাম তো কম, তাহলে কি লাভ করতে পারবেন মনে হচ্ছে? না, এই বছরে একেবারেই লাভ হবে না, লস বললেই চলে। একবারে দাম নেই, আলু নেওয়ারও লোক নেই। হুম। আলুর পাশাপাশি কুমড়োর চাষ করেন, কুমড়োটা কোন সময় চাষ করেন? কুমড়োটা ওই আলুর সঙ্গে মিশ্র চাষ হিসেবে করি। আলু উঠে যাওয়ার পরে যেটা আগাম আলু লাগাই, মানে পোকরাজটা, হ্যাঁ। পোকরাজটা 7 দিনের মধ্যে তুলে দিই। তুলে দেওয়ার পরে কুমড়োটা থেকে যায়, ওই কুমড়োটা পরিচর্যা করলে কুমড়োটা উঠে যায় আমার আলু হুম। জমিতে মিশ্র চাষ আলুর হিসেবে। জমিতেই কুমড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ মিশ্র চাষ, একই জমিতে দুটো ফসল পেতে পারছেন। আপনি হ্যাঁ। ভুট্টার চাষ করেন, হুম। কোন সময় থেকে শুরু করেন এবং কিরকম করে করেন সে বিষয়ে একটুখানি যদি জানতে পারতাম। ভুট্টাটা আমি কুমড়ো ওঠানোর পরে করি। ওই আমাদের তো মেনলি বৃষ্টি নির্ভর যে জমিগুলো, সেইগুলোতে সেচের ব্যবস্থা না থাকার জন্য ওই হুম। বর্ষার প্রাক বর্ষা যে বৃষ্টিটা শুরু হয় তার হুম। আগে আগে শুরু হয়, মানে ওই মোটামুটি আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শুরু করি। আচ্ছা, ভুট্টা চাষের ক্ষেত্রে রোগ পোকার কোনো সমস্যার সম্মুখীন হন কি? ভুট্টা চাষের ক্ষেত্রে সেরকম ওষুধ দেওয়া হয় না, তবে এক ধরনের লেদা পোকার আক্রমণ হয় যারা হুম। পাতাগুলোই কেটে দেয়। যে হুম। যদি ব্যাপক হারে হয় সেক্ষেত্রে ওষুধ দিতে হয় কোনো কোনো বছর, প্রত্যেক বছর হয়তো দিতে হয় না। আচ্ছা, তার অর্থাৎ ভুট্টা চাষে খরচের পরিমাণটা খুব একটা বেশি না। না, অনেকটাই কম, তুলনামূলক একটু লাভ বেশি। সেচ কভার দেন। ভুট্টার ক্ষেত্রে দেখুন, আমরা যে সময়টায় করি প্রথম দিকে হয়তো একটা দুটো সেচ লাগে, তারপর বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আর সেচ সেভাবে লাগে না, বৃষ্টির জলেই হয়ে যায়। হুম। আমাদের এই অঞ্চলে সমস্ত কৃষকই ধান চাষ করে থাকেন। হুম। আপনিও বর্ষার সময় ধান চাষ করেন বলুন, কি জাতের ধান চাষ করেন বা এবছর করেছিলেন? MTU 7029 স্বর্ণ কিছু করেছিলাম, আর রঞ্জিত ভ্যারাইটির একটু ধান চাষ করেছিলাম। ধান চাষের ক্ষেত্রে জৈব সার ব্যবহার করেন? হ্যাঁ, জৈব সার দেওয়া হয়। কোন সময়টা ব্যবহার করেন? একেবারে জমি তৈরি করার সময়? জমি তৈরি করার শুরুতেই প্রথমে গোবর সারটা ছিটিয়ে দিই, গোবর সার ছিটিয়ে দেওয়ার পরে একটা চাষ দেওয়া হয়, তারপর বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেলে তখন রাসায়নিক দিয়ে সেটা জমিটা পোতা হয়, আবার চাষ দিয়ে। আর ধান চাষের ক্ষেত্রে অনুখাদ্যের ব্যবহার করেন কি? ধান চাষের ক্ষেত্রে অনুখাদ্য ব্যবহার এখন এই মুহূর্তে করতে হচ্ছে। আচ্ছা, কি পরিমাণ ফলন পেয়েছিলেন এবছর? 9 থেকে 12 বস্তা। খরচ কিরকম হয়েছিল খরচ 5 থেকে 6 হাজার টাকা। ছয়। বিঘা প্রতি? হ্যাঁ, বিঘা প্রতি। লাভ করতে পেরেছিলেন কি পরিমাণ? ধানে লাভ হয়েছে, না হলে ধানে মোটামুটি 5-5.5 হাজার বিঘা প্রতি ধান লাভ থাকে। আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনি এই সময়টায় ডাল শস্যের চাষ করেন। আমরা অনেক ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ মহাশয়রাও বলে থাকেন যে এই ভূগর্ভস্থ জলকে এত পরিমাণ ব্যবহার করে ধান চাষ করার থেকে ডাল শস্যের চাষ কিন্তু অনেক ক্ষেত্রে লাভজনক। কি জাতীয় ডালের চাষ আপনি এবছর করেছেন? আমি হচ্ছে অল্প পরিমাণ মসুর ডাল চাষ করেছিলাম। মসুর ডাল চাষ করেছেন। কিরকম করে করলেন খুব সংক্ষেপে যদি জানান। কিরকম বলতে প্রথমে মাটিতে একটা চাষ দিয়েছিলাম, একটা চাষ হুম। দেওয়ার পরে বীজ ছিটিয়ে দিয়েছিলাম, বীজ ছিটিয়ে দেওয়া অল্প পরিমাণ সার দিতে হয়, খুব বেশি সার লাগে না। হ্যাঁ। তারপর একটা চাষ দিয়ে মই দিয়ে পাটালি কেটে দিয়েছিলাম। হুম। আর জল কিরকম লেগেছিল? মুসুর চাষে জল সাধারণত লাগে না, হ্যাঁ। দিতে হয় না। আর রোগ পোকার কোনো অসুবিধা হয়েছিল কি? রোগ পোকা সেরকম হয়নি, তবে মাঝখানে একবার গাছগুলো হলদে হয়েছিল, তারপর ম্যাটোলাসিল ম্যানকোজেব একবার স্প্রে করেছিলাম, তাতে ঠিক হুম। হয়ে গেছিল। আচ্ছা। আর ফলন কিরকম পেয়েছেন মসুরের ক্ষেত্রে? ফলন অল্প পরিমাণ লাগিয়েছিলাম, আমার খাওয়ার মতো ওই 20-22 কেজি, তো ভালো হয়েছে, খারাপ হয়নি। অর্থাৎ সারা বছরই কিছু না কিছু চাষের সঙ্গে জুড়ে রয়েছেন। নতুন কোনো ভাবনা আছে কি চাষ নিয়ে, যে নতুন ধরনের কোনো চাষ করতে চান এরকম? নতুন ধরনের চাষ করাতে ইচ্ছা আছে, যদি সেভাবে সুযোগ থাকে, কিন্তু জলের অসুবিধা থাকার জন্য হয়তো সবকিছু চাষ করে উঠতে পারি না। একেবারেই। যদি অনেক চাষি বন্ধুর ক্ষেত্রে এই সমস্যাটা একই রকমের, কারণ ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রে উপায় হয়ে ওঠে না। তবে এই আলু বা এই জাতীয় যে সমস্ত ফসল চাষিদেরকে অনেক ক্ষেত্রে ডুবিয়ে দিয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে নতুন ধরনের চাষ কিন্তু চাষিদের নতুনভাবে উদ্যমী করবে এমনটাই আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ তুফান আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম।